দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডাইনিমরোজ লাখি। পর্ব সংখ্যা ৭৭। তৃষ্ণা সকাল সকাল বায়না ধরল মায়ার সাথে আজ জঙ্গলের দিকে যাবে এক্ষুনি। মায়া নাকচ করেছে। মীরের দেওয়া মনে করে বাঁশিটি ছুঁয়ে দাঁড়িয়ে আছে জানালার পাশে, ভাবছে মীরকে নিয়ে কিছু স্বপ্ন যে কল্পনা জগতে সাজায়, তেমনি মায়ার জগতও সাজছে নতুন করে মীরকে নিয়ে। সেখানে শুধু ভাবনার ঘর বুনবে, কিন্তু ভাবনা সম্পূর্ণ করতে দিল না তৃষ্ণা। সে ভাবনা জগৎ ভাঙিয়ে দিয়েছে। সকালটা পরিপূর্ণ আছে, শীত প্রায় শেষ, গরমের তীব্র আগমন। আকাশটা আজ হঠাৎ যেন মেঘলা হতে শুরু করেছে। উপকূলীয় এলাকা হতে গরম আসবে দ্রুত, সেই সাথে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে বলে তৃষা অনুরোধ স্বরূপ বলল, সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে না, তুই অসুস্থ, এই সুযোগে একটু বের হতে পারছি। আমার অনুভূতিগুলোর মূল্য নেই তোর কাছে। মায়া বুঝলো এই অবস্থায় ঘোরাঘুরি করলে লোকে নানান কথা বলবে, তুই বরং একা বের হ। তৃষ্ণা বিদ্রুপ করে বলল, তোর যেতেই হবে, শুনছি না তোর নাকচ। নাচের বান্ধা তৃষ্ণা অনুরোধী মায়ায় রাখতে বাধ্য হলো। সে জানে তৃষ্ণার বাইরে যাওয়ার উদ্দেশ্য একমাত্র নবাব শেহজাদা। সকাল গড়ানোর সাথে সাথে আকাশ মেঘলা হতে শুরু করেছে, সঙ্গে শীতল বাতাস। মায়ের এই রূপ আবহাওয়ায় ভীষণ পছন্দের। জঙ্গলের সীমান্তে এসে দাঁড়িয়ে দুজন, মায়ের গায়ে জড়ানো লাল শালটা ভালো করে জড়িয়ে ধরলো। দূরে নদীর তীরে তাকায়, কাউকে বসে থাকতে দেখা যাচ্ছে। নদীর অপর প্রান্তে তাকালে দেখা যাচ্ছে আকাশটা যেন নেমে দাঁড়িয়েছে। মাঝিরা দূরে বৈঠা ধরে নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি নদীর তীরে বসে আছে, তার সাথে একটি অশ্ব আছে, ও মনে প্রাণে ঘাস খাচ্ছে। মায়া চোখ সরিয়ে ফেলে। তৃষ্ণা চারদিকে ছড়িয়ে তাকিয়ে বলে, নদীর তীরে নিশ্চয়ই শেহজাদা ভাই বসে আছে, উনি নিশ্চয়ই আমাদের দেখলে চিনবে, চল যাই। মায়া বোঝালো, লোকটাকে আমাদের বেহা বলবে, তার চেয়ে আমরা অন্যদিকে হাঁটি। পদক্ষেপ পরিবর্তন করে অন্যদিকে হাঁটতে শুরু করলো তারা। তৃষ্ণা ছোটবেলার প্রসঙ্গ তুলে, ছোটবেলায় এদিকে কত আসা হতো, তখন যেন জায়গা জুড়ে আরো বেশি নিস্তব্ধতা ছিল, অন্যরকম অনুভূতি হতো, এখন আর হচ্ছে না। সব জঙ্গল সাফ। মায়া খুব খুশি। মায়া শুধু ওর মুখ থেকে বলা কথাগুলো শুনে যাচ্ছে, কিছু বলছে না। তৃষ্ণা পুনরায় কিছু বলার আগে একটা অশ্ব ছুটে এসে তাদের সামনে দাঁড়িয়ে পড়ে। মায়া ও তৃষ্ণা থমকে দাঁড়ায়। মায়া চোখ তুলে তাকায় নব শেহজাদার অশ্ব। আজ তার পরনে সাদা পাঞ্জাবি, পায়জামা, কালো রঙের জুতা, শাল, হাতে বাঁশি রাখাটা যেন এক অভ্যাস। অশ্ব থেকে নেমে দাঁড়ালো, বাঁশিটি পেছনে ঘাড়ে রেখে দু হাতে হতো ভর রাখলো। মায়ার দিকে ঝুঁকে বলল, আমাকে দেখে এড়িয়ে যাচ্ছ যে? তৃষ্ণা আগ বাড়িয়ে বলল, আপনাকে দেখিনি, কোথায় ছিলেন? শেহজাদা তৃষ্ণার দিকে চেয়ে বলল, দিব এক চর। শোনো, আমাকে কিছুক্ষণ রূপকথা রানীর সাথে সময় কাটাতে দাও। মায়া বিস্ময় প্রকাশ করলো। ভারী দম ফেলে একবার তৃষ্ণার দিকে চাইলো। তার চাহনি ইশারাতে বোঝা গেল সে তৃষ্ণাকে যেতে বারণ করছে, কিন্তু তৃষ্ণা সোনার মেয়ে নয়। সেও এক পা দুপা করে পেছনে সরে যায়। শেহজাদা বলল, ভয় নেই, এই নব শেহজাদা কোনো মেয়ের ক্ষতি করতে শেখেনি, চলো। মায়া মাথা নাড়ায়, কোথাও যাবে না। শেহজাদা বাদশিটি নামিয়ে ফেললো, হুশ করে নিঃশ্বাস ছাড়ে। তার নিঃশ্বাস পড়ে মায়ের চুলে, উড়ে যায় কপালের কাছে মৃদু চুলগুলো। শেহজাদা মায়ের সৌন্দর্য দেখে বলল, রূপের কি ঝলক মাইরি, চল নদীর পাশে বসি। মায়ের নখ খুঁড়তে খুঁড়তে শুরু করলো। উদ্ভট প্রতীকের মতো লাগছিল তাকে। আর একটু হলে কাঁপুনি সৃষ্টি শুরু হতো। শেহজাদা এমন অবস্থায় মায়ের হাতটা ধরলো। হঠাৎ হাত ধরে মায়া চমকে উঠল, নিষ্পলকে তাকায় শেহজাদার দিকে। শেহজাদা তার নদীর তীরের দিকে নিয়ে যায়। তীরে এসে তাকে ছেড়ে দেয়, বলল, তোমার অনুমতি ছাড়া হাত ধরেছি, ক্ষমা প্রার্থী আমি। কিন্তু আমি কি করব, বড়দের কথা না শুনে ছোটদের এইভাবে জোর করে শোনাতে হয়। বসো ঘাসের ওপর। মায়া বসছে না। শেহজাদা পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে দেখলো মায়া বসেনি। ফের মৃদু ধমকে সুরে বলল, বসো বলছি। মায়া ঘাসের ওপর বসলো, মনে মনে শেহজাদাকে গালিও দিচ্ছে। শেহজাদা মায়ের পাশে বসে, গালি দিচ্ছ কেন? মনে মনেও এত জোরে কথা বলছো যে আমি শুনে ফেলছি। আমাকে বেয়াদব পুরুষ বলছো? অবশ্য বলতেই পারো, প্রাপ্য এটা। বংশের গোড়ায় যে দোষ ছিল, যাগে সেসব কথা বলে কি হবে। তোমার প্রসঙ্গে আসি। তোমার ব্যাপারে আমি সব জানি। বিয়ের রাতে বিধবা, এটা একটা দুর্ঘটনা। তুমি খুব কষ্ট পেয়েছো, শখ বলে কথাটা বলতে পারছো না, সমস্যা নেই। আমি তোমার শাড়ির রং
আর কথা বলার ক্ষমতা দুটোই ঠিক করে দিব। থেমে আবারও বলল, শাড়ির রং ঠিক মানে বোঝনি নিশ্চিত? সাদা শাড়ি থেকে রঙিন শাড়িতে তোমাকে বিভক্ত করে দিব। মায়া শুধু শেহজাদার কথাগুলো শুনছে, একা একা অনর্গল কথা বলে যাচ্ছে। মায়া এবার তাকে মনে মনে পাগল বলে সম্বোধন করলো। শেহজাদা বলল, তোমার প্রেমে পাগল। তোমার জঙ্গলে সেদিন প্রথম দেখে প্রেমে পড়েছিলাম। তুমি জানো, প্রেম ভালোবাসা আমি ঘৃণা করতাম, কিন্তু তোমাকে একবার দেখে বুঝে গেছি প্রেম জিনিসটা হঠাৎই হয়। তোমাকে দেখে বুঝে গেছি হৃদয়ের ঘরে মেহমান দরকার, আর সেই মেহমান তুমি। এই ভুবনে কত মুখশ্রী দেখলাম, কিন্তু তোমার চোখে আটকে গেল আমাতে। মুগ্ধ সুরে কথাটি বলছিল শেহজাদা, হাঁটুতে ভর রেখে, হাতের পাশে মাথা ঠেকিয়ে বাঁকা করে ঘাড়ের দিকে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়া শেহজাদার মুখে রেহেন কথা শুনে বিব্রত অবস্থায় পড়ে যায়। একই তো, মুখ থেকে শব্দ বের হবে না, দ্বিতীয়ত এখানে বসে থাকতে ইতস্ত বোধ করছে, মীরকে ঠকাচ্ছে এমন মনে হচ্ছে। শেহজাদা দৃষ্টি সরিয়ে ফেলেছে, পকেট থেকে বের করে সিগারেট ধরালো। সিগারেট ফুঁকে ধোঁয়া ছাড়াই পূর্বের দিকে। যদি ধোঁয়া তোমার দিকে চায় তবে বুঝবো তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছো। মনে মনে মায়া বলল, এ অদ্ভুত নিয়ম, বাতাস যেদিকে যাবে ধোঁয়াও সেদিকে যাবে। সে যতদিন যেন তার মনের কথা শুনলো, বলল, তোমার দিকে ধোঁয়া যাবে, দেখো বাতাস এদিকে যাচ্ছে, তুমি বা পাশে, তোমার দিকে যাবে। বলে ধোঁয়া ছড়াতেই সত্যি সত্যি মায়ের দিকে গেল। শেহজাদা বলল, তার মানে তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছো? বলে সে কি হাসি। মায়া কিছুক্ষণ তার হাসি পর্যবেক্ষণ করে নিজেও হাসে। অনেক চেষ্টা করেও হাসি চেপে রাখতে পারেনি। আকাশে মেঘ জমে, বৃষ্টির আশঙ্কা। এমত অবস্থায় তুলনায় আলিমনগর যেন আগেভাগে শুরু হয়। মায়া মেঘ দেখে ইশারা করলো, বৃষ্টি হবে হয়তো। শেহজাদা বলল, আমার অনেক শখ হবু বউয়ের সাথে বৃষ্টিতে ভিজবো। আজ বোধহয় সেই স্বপ্ন সত্যি হবে। আমি আগামীকালই যাব তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। ভাবছো লোকটি নিশ্চিত দুর্গব, বলতে পারো। ভালোবাসার ক্ষেত্রে যে যত বোকাশোকা হয় সে বেশি দিন ভালো থাকে। হয়তো তোমার বাবা প্রথমে একটু অবাক হবেন, এরপর একটু খুশি হবে। আশা করি উনি রাজি হবে। মায়ের চোখ দুটো বড় হয়ে গেল শেহজাদার কথা শুনে। সে এমন কিভাবে বোঝাবে? সে এসব চায় না, তার নতুন কিছুই চায় না, কখনো না। তার আশ্চর্য অভিভাবক ব্যক্তি। শেহজাদা বুঝে যায় মায়া কি বলতে চাইছে, তবু অভিব্যক্তি অনগ্রাহ্য করে। তোমার কাছে সবকিছু অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওপরওয়ালা বোধহয় এটাই চায়। তোমার জীবনে আমির আগমনটা আগে থেকেই লেখা ছিল বলেই আমি তোমার সাথে দেখা করি। কখনো ভাবিনি ঘুরে ফিরে তোমার সাথে দেখা হবে। সে যাতে থামতে মায়া কিছু বোঝাতে চাইলো, পুনরায় তৎক্ষণাৎ ভেসে আসলো মেঘের গর্জন। দুজনে আকাশের দিকে তাকালো। বৃষ্টির আগমন। মায়া বাড়ি ফেরার জন্য উঠে দাঁড়াতেই কোমরে হাত দিয়ে আকাশের দিকে চোখ বোলালো। মেঘের আলাপনে বোঝা গেল বৃষ্টি এখনই আসবে, মায়া ফিরতে পারবে না বাড়িতে। বৃষ্টি তাকে ছুঁতে ফেলবে নিশ্চিত। শেহজাদা চোখ নামিয়ে মায়ের পিছু পিছু হেঁটে বলল, ভিজবে মেয়ে, চলো গাছের নিচে দাঁড়াই। তুমি অসুস্থ, তার ভেতর ভিজলে আরো অসুস্থ হবে। তুমি অসুস্থ হলে যে আমার নিঃশ্বাস তখনই আটকে যাবে। মায়া এবার থমথম খেয়ে দাঁড়ালো, পেছনে ঘুরে দেখলো। শেহজাদার দিকে কটমট করে তাকালো। শেহজাদা মায়ের চাহনি দেখে দাঁড়িয়ে বলল, হবু স্বামীর দিকে ভাবে তাকাতে নেই, চোখে সমস্যা দিবে। এ কি, তো গালটা থেকে এরপর চোখে যাবে না, বলে মৃদুস্বরে হাসলো আবারও। পথে যেতে যেতে বৃষ্টি শুরু। শেহজাদা তার অশ্বকে একটা গাছের নিচে রাখে। তৃষ্ণা মায়াকে বলল, তোকে ভেজানো যাবে না, সমস্যা হবে, চল গাছের নিচে দাঁড়াই। মায়া বোঝালো, শেহজাদা লোকটি পেছনে আছে, বাজে লোক, ভিজে গেলেও যাব, কিন্তু বাড়ি যাব। শেহজাদা অশ্ব রেখে বৃষ্টির জল স্পর্শ করে বলল, ওহে বৃষ্টি, তুই বড়ই বুদ্ধিমান, কখনো কোথাও কিভাবে ঝরতে হয় খুব ভালো জানিস, শুক্রিয়া তবে। বলে আর আশেপাশে কলা পাতা খুঁজে বের করলো, পেল না। কি করবে ভাবছে, ঠিক সেই সময় এক মধ্যবয়স্ক লোক ছাতা নিয়ে নদীর তীরে যাচ্ছিল, হাতে বৈঠা, নিশ্চিত মাঝি। শেহজাদা দৌড়ে লোকটির কাছে গেল। লোকটি দাঁড়িয়ে গেল। শেহজাদা পা থেকে পরক করলো, বৃষ্টিতে ভিজছ কেন, পথ আটকাইলা? চাচা, আমার বউ এমনিতেই অসুস্থ, ওই যে দেখেন। তার উপর রাগ করে বৃষ্টিতে ভিজে চলে যাচ্ছে। আর বৃষ্টিও বলিহারি, এমন সময় আসতে হলো। ও ভিজে গেলে অসুস্থ হয়ে পড়বে, তখন কি আমার ভালো লাগবে বলুন? লোকটি হা করে তাকিয়ে শেহজাদার দিকে, এরপর ঘুরে মায়ের দিকে। পিঠ থেকে দেখা গেল শেহজাদা বেশ অস্থির। পুনরায় লোকটিকে বলল, চোখের সামনে বউ ভিজে যাচ্ছে দেখে আমার ভালো লাগছে না, কি করি চাচা?
কিছু করুন না। লোকটি ঘাড় ঘুরিয়ে ছাতার নিচ থেকে মায়াকে আরেকবার দেখলো, তারপর শেহজাদাকে দেখে বলল, আমার ছাতাটা নিলেও তোমার সমস্যা নিশ্চিত সমাধান হইব। নাও, আমি তীরে অপেক্ষা করতাছি, আয়েশা পরে দিয়া যাইও। শেহজাদা মুখে উজ্জ্বল হাসি টেনে নিল। লোকটি বিড়বিড় করে বলল, আত পাগলা মনে হয়। শেহজাদা ওনার বিড়বিড়ানি শুনলো, তবে উত্তর দিল না। বলে, চাচা আদনা পুরাই পাগলা, বলে চলে গেল মায়ার দিকে। পথ ভিজে যাওয়া মায়া ঠিক মতো হাঁটতে পারছে না। বৃষ্টির পরিমাণ হঠাৎ বেড়ে গেছে। ততক্ষণে অনুভব করলো তার শরীর বৃষ্টি ছিটা পড়ছে না। মাথার উপর তাকিয়ে দেখলো ছাতা। কৌতূহলবশত পাশে চেয়ে দেখলো শেহজাদাকে। শেহজাদা ভিজছে, সে ছাতার বাইরে। লোকটি যত দেখছে ততই অবাক হচ্ছে। চুপিসারে কতবার নির্লজ্জ বলল, তাও ঠিক নেই। মায়া বাধ্য ছিল না শেহজাদাকে। কি ফায়দা হবে নিশ্চিত নয় সে। তৃষ্ণা বলল, ভাই ছাতা কোথায় পাইলেন? মন থেকে কিছু চাইলে পাওয়া যায়। যখন বৃষ্টি আসলো তখন আল্লাহর কাছে চাইলাম আর পেয়ে গেলাম। চাইলে আর পেয়ে গেলেন। এটাই তাকদীর। চিরপথ এভাবেই হাঁটি যেন। হয়তো আল্লাহ এটাই চায় মায়ার সাথে। তিনি চান, নিশ্চয়ই চান। আর মায়া মনে মনে চাইছিল আমাকে, যাতে ওর পিছু নেই, তাই পিছু নিচ্ছি। কিন্তু আপনি তো হাঁটছেন। শেহজাদা নিরুত্তর, মাথা হাতে দুজনের কথোপকথন। পাশে না হাঁটা ওর মাথায় ছাতা ধরবে কে? ও কি ধরতে বলেছে? তৃষ্ণা তৃষ্ণা যেন অতিরিক্ত প্রশ্ন করে ফেলছে। শেহজাদা বিরক্ত হচ্ছিল, তবু বিরক্ত ছাপ মুছে বলল, যাকে ভালোবাসি তার যত্ন নিতে বলতে হয় নাকি? বোকা পুরুষকে বলতে হয়। আমি শেহজাদা বোকা নয়, দেখে বোঝা যায়। তাদের বক্তব্য আদান প্রদানের এক পর্যায়ে এসে মায়া মাঝপথে দাঁড়িয়ে শেহজাদার দিকে তাকিয়ে ইশারা করে সে যেন চলে যায়। বাড়ি কাছাকাছি চলে এসেছে। শেহজাদা বলল, এখন টুকটাক বৃষ্টি পড়ছে, বাড়ি চৌহদ্দি পর্যন্ত এগিয়ে আসি, অসুবিধে হবে? মায়া মাথা নাড়ায়, হবে। একটুও ভালো জন্য অসুবিধা হওয়া মন্দ নয়। একরকম অসুবিধা জীবনে বারবার আসা দরকার। মায়া নিষ্পলক চোখে তাকিয়ে আছে। সুঠাম দেহের গঠনালা স্পর্শ। লোকটি মায়ার চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে। বৃষ্টি থামেনি। ঝরা বৃষ্টি প্রকৃতির রোদ দেখা দিচ্ছে হঠাৎ। মেঘ যেন সরে রোদের দেখা মিলেছে। শেহজাদা মসৃণ হেসে, অন্ধকার আবহাওয়ার রোদ, হঠাৎ মেঘলা রাজ্যে সূর্যের আগমন। যেমন করে আমার শূন্য জীবনে তোমার আগমন ছিল পূর্ণতার বৃক্ষের মতো, বলেই থেমে পাশে পরিবর্তন করে। অপাশের দিকে ছাতা ধরে। মায়া হতভম্ব হয়ে শেহজাদার প্রতিটি বাক্য শোনে। সে শেহজাদার জাদুকরী চোখ দুটো দেখে। শেহজাদা তাকে পথে ইশারা করে সামনে এগোতে বলে। মিনিট কয়েক পর চৌধুরী বাড়ির চৌহদ্দির সামনে তারা পৌঁছে যায়। শেহজাদা বলল, চলে যাও, দ্রুত ভেজা কাপড় বদলে নিও। থেমে বৃষ্টির মাটিতে নিবদ্ধ করে পুনরায় মায়ের দিকে তাকিয়ে বলে, আগামীকাল তোমার দেখা পাবো তো? শেষ অনুরোধটা করুন, শোনালো শেহজাদার নরম কণ্ঠ। মায়া কথা বাড়ালো না, শুধু মাথা নাড়ালো। না, আমি তোমার অপেক্ষায় থাকবো। যদি না আসো তবে তোমার বাড়িতে চলে আসব এবং কালই বিয়ের প্রস্তাব দিব। মায়া কিছু বলে না। তিশা আগ বাড়িয়ে তাদের মাঝে বলল, এত তারা কিসের? আমাদের অবস্থা এখন ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে বুঝতে পারছেন? সে যাতে ক্ষিপ্ত স্বরে বলে, এটা তোমার মনের কথা, ওর না। অন্যদিকে এক ভাগীদার কখন ছুটে যায় কে জানে। শেষ বাক্যটুকু অস্পষ্ট বলে শেহজাদা। কিছু বললেন? গলার ধরন অন্যরকম। কিছু একটা আটকে গেছে, তুমি বুঝবে না। ভেতরে যাও, মায়ের যত্ন নিও। তারা বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতরে প্রবেশ করে। শেহজাদা ছাতা বন্ধ করে দাঁড়িয়ে রইল। মায়ের চার পানে দেখছে, ভাবছে মায়ের যদি একবার পেছনে ফিরে তাকাতো। করুণ স্বপ্ন আশা যেন, যা পূরণ হওয়ার নয়, ভাবছে শেহজাদা। ঠোঁটের ফাঁকে এক ফালি হাসি। চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে দম আটকে ভারী নিঃশ্বাস। নিঃশ্বাসটুকু আপাতত নিতেও কষ্ট হচ্ছে। বিসর্জন দিল তা। নিজ গন্তব্যে ফেরা দরকার। তার পথে পা ফেলার আগেই একবার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ওই চোখ দুটো মায়া নিতে। ঠিক সেই মুহূর্তে মায়া এক নজর দীর্ঘ সময়ের জন্য পেছনে ফিরে যায়। শেহজাদা চোখ কষলে তাকায়। ভুল ভেবেছিল, কিন্তু ভুল না। মায়া তার পানে দেখছে। শেহজাদা একগাল হেসে উঠল। সন্ধ্যায় এসে এক অনুচারী খাবারের থালা নিয়ে মীরের বন্দিশালায় উপস্থিত। এক হাতে জল, এক হাতে খাবার নিয়ে মীরের সামনে রাখে। পাথরের মতো শক্ত মুখ তার। কোনো ছটফটানি নেই মীরের ভেতরে। নিশ্চিপ বসে রয়েছে একাই। অনুচর খাবার রেখে বলল, আপনার হাত খোলার কোনো নিয়ম নাই। আজ ওস্তাদ নাগ কবির আমাকে
কবির আমাকে খাইয়ে দিতে হইব। মানে এখানে ওস্তাদ নাই, এটা হচ্ছে ওস্তাদটাকে, সেটা হচ্ছে কবির, এটা ব্রেকেটের মধ্যে দিয়ে দিছে আর কি, নিজেরা পড়লে বুঝতে পারতেন। মীর এক ভুরু উঁচিয়ে বলল, খাবো না, বিশেষ করে তোর হাতে খাওয়ার ইচ্ছে নেই। এমন কইরেন না স্যার, আপনারে না খাওয়াইতে পারলে ওস্তাদ কথা শোনাইব, এদের কথায় কাজ হবে না। কত টাকা পাস? চলে কোনো রকম, বউ সংসার আছে, ছোট্ট একটা মাইয়া আছে। মীর হিয়ালির ছাপে শ্বাস ফেলে। তোরও তো মেয়ে আছে, আর আমি বিয়ের পর বাসর ঘর অব্দি করতে পারিনি, কপাল। ক্যান্সার, তোর ওস্তাদ বড় শয়তান, আমারে ধইরা নিয়ে আসছে। আমার বইয়ের ওপর নজর পড়ছে ওদের, শালার বান্দা ওই শেহজাদার। দেশে কি আর মেয়ের অভাব ছিল রে? অনুচারী খাবার হাতে তুলতেই ফের রেখে দেয়, বলল, আপনার বউরা ওরা কি করছে? কিছুই করেনি, কিন্তু কখন কি করে বসে এই চিন্তায় আছি। তার মানে মাইয়া কেস? মেয়েলি কেস। তোকে দেখে আমার বন্ধু আহির, রাফিদ, ওদের কথা খুব মনে পড়ছে। ওরা থাকলে ঠিক আমাকে বাঁচিয়ে নিত। আপনার বন্ধু কোথায়? আমার বাড়িতেই হয়তো আমার মৃত্যু শোক পালন করছে। আপনি মারা গেছেন? ওর চোখ দুটো যেন ফুটে উঠল। ভয় পাস না, আমি আত্মা না, তোর ওস্তাদ ওই বড় শয়তান আমার পরিবারের কাছে আমাকে মৃত বলে প্রমাণ করেছে। আমার পরিবার ভীষণ কষ্ট পাচ্ছে, বিশেষ করে আমার বউ। আপনার বউ আপনার জন্য কষ্ট পাচ্ছে? অনুচরের ফালতু প্রশ্নে মোটেও ভাল লাগছে না মীরের। তার পরিকল্পনা পালানোর খুব কষ্ট হয়। কেন, তোর হয় না? হয়তো, কি আর করার। অনুচর মুখোশটা ধরালো করলো। মীর বলল, কি হয়েছে? বইয়ের কাছে যেতে পারছিস না বলে মন খারাপ হচ্ছে? না, মাথা নাড়াই সে। তবে শোন, তুই তোর বইয়ের কাছে চলে যা, আর আমাকে আমার বইয়ের কাছে যাওয়ার ব্যবস্থা করে দে। না স্যার, ওস্তাদ জানলে আমারে শেষ করে ফেলবো। তোর ওস্তাদ জানবো না। তোকে এত টাকা দিব, বাকি জীবন বসে বসে খেতে পারবি। অনুচর চুপচাপ মীরের অভিব্যক্তি দেখে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার নামটা কি? যে মাহফুজ। মফিজ? না স্যার, মাহফুজ। তুই অনেক ভাগ্যবান রে মাহফুজ। কেমনে? এই যে তুই সন্তানও বানিয়ে ফেলেছিস। মাহফুজ লজ্জায় পড়ল, লজ্জা কাটিয়ে বলল, আপনার প্রেম কাহিনী শুনবার চাই। বিয়ে হইল, তারপর বন্দি আমগো কাছে, বউ নিয়া টানাটানি, একদম শুরু থেকে শুনতে চাই। আচ্ছা তাহলে হাতটা খুলে দে। খাবার খেতে খেতে দুজনে সে আলোচনায় বসি। মাহফুজ হাস্যোজ্জ্বল মুখে বলল, আচ্ছা।